আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রথম দফা বিধানসভা নির্বাচনের আর সপ্তাহখানেক বাকি। তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, বামফ্রন্ট সহ অন্য রাজনৈতিক দলগুলি প্রচারের গতি বাড়িয়েছে। রাজ্য সফররত দুই সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং পবন কুমার শর্মা আজ 4টি জেলার জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠক করবেন। নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন সুনিশ্চিত করার লক্ষ্যে প্রিসাইডিং, পোলিং এবং সেক্টর অফিসারদের জন্য বিস্তারিত নির্দেশিকা জারি করেছে সিইও দপ্তর। সুপ্রিম কোর্টে আজ ফের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি। বিপুল উৎসাহ উদ্দীপনায় আজ পয়লা বৈশাখে 1433 বঙ্গাব্দের আবাহনে মেতেছে গোটা বাংলা। আসছি বিস্তারিত খবরে। প্রথম দফা বিধানসভা নির্বাচনের আর সপ্তাহখানেক বাকি। এই সময় ভোটদাতাদের মন জয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রচারাভিযান গতি পেয়েছে। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ উত্তরবঙ্গে একাধিক জনসভা করবেন। দলীয় সূত্রে জানা গেছে, দার্জিলিং শহরের লেবং গ্রাউন্ডে প্রথম জনসভাটি করবেন তিনি। এরপর জলপাইগুড়ি, রাজগঞ্জ, আলিপুরদুয়ারে ফালাকাটা এবং কোচবিহারের তুফানগঞ্জে আরও 3টি জনসভায় যোগ দেওয়ার কথা তাঁর। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা অনুরাগ ঠাকুর আজ দমদমে দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করবেন। বিকেলে কলকাতার কাস্টমস ক্লাবে ক্রীড়া ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন তিনি। অন্যদিকে বিজেপি নেত্রী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি আজ হুগলিতে দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো করবেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ উত্তর দিনাজপুরের ইসলামপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন। শিলিগুড়ি এবং নাগরাকাটায় 2টি পদযাত্রাতেও অংশ নেবেন তিনি। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দক্ষিণ 24 পরগনার পৈলানে জনসভায় যোগ দেবেন। লোকসভায় বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী গতকাল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, মালদার চাঁচল এবং মুর্শিদাবাদের শামশেরগঞ্জে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন। বামফ্রন্ট, কংগ্রেস সহ অন্য দলগুলিও আজ মিটিং, মিছিল, জনসভা ও রোড শো করবে। বিজেপি নেত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ দলীয় কর্মসূচিতে অংশ নিতে রাজ্যে আসছেন। হুগলির শ্রীরামপুরে স্থানীয় তাঁতিদের সঙ্গে বৈঠকের পর পূর্ব বর্ধমানের কানলায় তাঁতিদের বাড়িতে গিয়ে উইভার্স কার্ড ও বিশেষ সহায়তা তুলে দেবেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে রাজ্য সফররত দুই সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং পবন কুমার শর্মা আজ 4টি জেলার জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে বসবেন। সকাল 10টায় কলকাতা পুর নিগমের কনফারেন্স হলে জ্ঞানেশ ভারতী কলকাতা উত্তরের জেলা নির্বাচনী আধিকারিক এবং পরে বেলা 11:30টায় বিধাননগরে উত্তর 24 পরগনার জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে যোগ দেবেন। অন্যদিকে পবন কুমার শর্মা সকাল 10টায় ধনধান্য অডিটোরিয়ামে দক্ষিণ 24 পরগনার জেলা নির্বাচনী আধিকারিক এবং বেলা 12টায় দক্ষিণ কলকাতায় ডিএলআরএস অফিস সার্ভে বিল্ডিংয়ে কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করবেন। 3 দিনের সফর শেষে আজই তাদের দিল্লি ফিরে যাওয়ার কথা। নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করতে ইতোমধ্যেই তাঁরা 2 বর্ধমান, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা সফর করেন। নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন সুনিশ্চিত করার লক্ষ্যে প্রিসাইডিং, পোলিং এবং সেক্টর অফিসারদের জন্য বিস্তারিত নির্দেশিকা জারি করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ভোটকর্মীদের সর্বদা নিরপেক্ষ এবং রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে হবে। কোনো রকম উপঢৌকন বা সুবিধা নেওয়াও কঠোরভাবে নিষিদ্ধ। ভোট কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ভোট শুরুর আগে মক পোল বাধ্যতামূলক। ভোট গ্রহণ শুরুর আগে ইভিএম এবং ভিভিপ্যাট পরীক্ষা করে নিতে হবে। ভোট চলাকালীন কোনো অনিয়ম বা সমস্যা দেখা দিলে দ্রুত রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের আগে অশান্তিপ্রবণ এলাকাগুলিতে মানুষের আস্থা ফেরাতে রাজ্য সরকার জেলা প্রশাসন ও পুলিশকে একযোগে মাঠে নামার নির্দেশ দিয়েছে। মুখ্য সচিবের দপ্তর থেকে জারি করা নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, অতীতের ভোটে যেখানে হিংসা বা ভয় দেখানোর অভিযোগ উঠেছিল সেই সব এলাকা চিহ্নিত করে দ্রুত পরিদর্শন করতে হবে। জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের যৌথভাবে এই কাজ করতে হবে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এইসব এলাকায় সরেজমিনে পরিদর্শন করে সেই রিপোর্ট আগামীকাল বিকেল 5টার মধ্যে জমা দিতে বলা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে ভোটের মুখে বাকি থাকা গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত কার্যকর করার জন্য কলকাতা পুলিশের অধীনস্থ সব থানাকে নির্দেশ দিয়েছে লালবাজার। জামিন অযোগ্য এবং জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানাগুলি নিয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে সংশ্লিষ্ট থানাগুলিকে তা দ্রুত জানাতে বলা হয়েছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ কর্মীদেরও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
রাজ্য বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র ঝাড়াই বাছাই এবং প্রার্থীপদ প্রত্যাহারের প্রক্রিয়া শেষ হবার পর 2 দফা মিলিয়ে মোট 2926 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। এর মধ্যে প্রথম দফায় 152টি আসনের জন্য 1478 জন এবং দ্বিতীয় দফায় 142টি আসনের জন্য রয়েছেন 1448 জন প্রার্থী। প্রথম দফায় 16টি জেলায় 23 এপ্রিল এবং দ্বিতীয় দফায় 7টি জেলায় 29 এপ্রিল ভোট নেওয়া হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সুপ্রিম কোর্টে আজ ফের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চে দুপুরে এই মামলার শুনানি হবে। এর আগে গত 5 ফেব্রুয়ারি শীর্ষ আদালত বকেয়া মহার্ঘ ভাতার 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়। বাকি 75% ডিএ মেটানোর রূপরেখা তৈরির জন্য একটি কমিটি গঠন করে দেয় আদালত। নির্দেশে আরও বলা হয় 75% বকেয়ার প্রথম কিস্তি 31 মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে। সেই সময়সীমা 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য। ইতোমধ্যে কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। সেই সংক্রান্ত একটি স্ট্যাটাস রিপোর্ট রাজ্য সরকার আজ শীর্ষ আদালতে জমা দেবে। জানা গেছে 2008 সালের এপ্রিল থেকে 2019 সাল পর্যন্ত 141 মাসের বকেয়া ডিএ মেটাতে কয়েক লক্ষ কর্মচারী ও পেনশন প্রাপকের তথ্য সংগ্রহের কাজে বিধানসভা নির্বাচনের জন্য কিছুটা সময় লাগছে বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এদিকে রাজ্য বাজেটে এপ্রিল মাস থেকে 4% ডিএ দেওয়ার কথা ঘোষণা করা হলেও এখনও পর্যন্ত অর্থ দপ্তরের তরফে এ সংক্রান্ত কোনো নোটিশ জারি না থাকায় শিক্ষক মহলে অসন্তোষের সৃষ্টি হয়েছে। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী শুধুমাত্র ভোটের দিকে তাকিয়েই এই ঘোষণা কিনা সেই নিয়ে প্রশ্ন তুলেছেন। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বাসুদেব দাস অবিলম্বে বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন। বিপুল উৎসাহ উদ্দীপনায় নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে 1433 বঙ্গাব্দের আবাহনে মেতেছে গোটা বাংলা। জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন উদ্যমে নবারম্ভের মঞ্চে সূচিত হচ্ছে আজ পয়লা বৈশাখ। রাজ্যের নানা প্রান্তে আয়োজিত হচ্ছে প্রভাত ফেরি, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। একটি প্রতিবেদন। বাংলা শতাব্দী 32 পার করে নতুনের পথে পা বাড়ালো যখন রাজ্য জুড়ে নতুন সরকার গঠনের প্রস্তুতি চলছে 32.5 ভাজা গরমে, ততোধিক গরম গরম বক্তৃতামালার আবর্তে। দাবি, প্রতিশ্রুতি, রাজনৈতিক মিছিলের মধ্যেই সম্বৎসরের অভ্যাসকে ভুলে অন্তত একদিনের জন্য হলেও আজ বাঙালি হয়ে ওঠার দিন। খানিক পরেই দক্ষিণ কলকাতার গাঙ্গুলি বাগান থেকে যাদবপুর শুরু হবে মঙ্গল শোভাযাত্রা। থাকছে ঘোড়া নাচ, রায়বেশে, রনপা ও আদিবাসী নৃত্য। কলেজ স্ট্রিট বইপাড়ায় সকাল থেকেই সারাদিন থাকবে লেখক প্রকাশকদের আড্ডা ও মিষ্টিমুখ। বিকেলে বঙ্গীয় সনাতনী সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে মোহরকুঞ্জের সামনে থাকছে আরেকটি মঙ্গল শোভাযাত্রা। নতুন বছরের শুরুতে বিশ্ববাসীর প্রত্যাশা যুদ্ধমুক্ত পৃথিবীতে নির্মল বাতাস। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। প্রতি বছরের মতো এবারও পয়লা বৈশাখের সকালে কলকাতার ময়দানে মোহনবাগান, ইস্টবেঙ্গল সহ বিভিন্ন ক্লাবের মাঠে বার পুজোর আয়োজন করা হয়েছে। বাংলা নববর্ষের সূচনা উপলক্ষে আজকের প্রসঙ্গের এবারের বিষয় ইতিবৃত্তে বাংলা নববর্ষ। প্রাবন্ধিক ও ইতিহাসের গবেষক পল্লব মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ট্রামের হাত ধরে নতুন বছরকে স্বাগত জানাতে বৈশাখী ট্রাম যাত্রার আয়োজন করছেন শহরের ট্রাম প্রেমীরা। বিলুপ্তির পথে যেতে বসা দূষণহীন এই যানকে আধুনিক গণপরিবহনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে পুনরুজ্জীবনের দাবিতেই এই উদ্যোগ। এই বৈশাখী ট্রাম যাত্রায় গড়িয়াহাট থেকে ধর্মতলা হয়ে শ্যামবাজার পর্যন্ত সুসজ্জিত 3টি ট্রাম চলবে। বৈশাখের শুরুতে দক্ষিণবঙ্গে সর্বত্রই গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা রয়েছে, তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রথম দফা বিধানসভা নির্বাচনে আর সপ্তাহখানেক বাকি। তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, বামফ্রন্ট সহ অন্য রাজনৈতিক দলগুলি প্রচারের গতি বাড়িয়েছে। নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন সুনিশ্চিত করার লক্ষ্যে প্রিসাইডিং, পোলিং এবং সেক্টর অফিসারদের জন্য বিস্তারিত নির্দেশিকা জারি করেছে সিইও দপ্তর। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, বিধানসভা নির্বাচন উপলক্ষে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে প্রচার অভিযান তুঙ্গে। আজ পশ্চিমবঙ্গে একাধিক জনসভা করবেন বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একাধিক জনসভা করার কথা তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। সম্রাট চৌধুরী আজ বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। ছত্তিশগড়ে বেদান্ত লিমিটেডের তাপবিদ্যুৎ কেন্দ্রে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 13। পশ্চিম এশিয়ার সংঘাত থামাতে আন্তর্জাতিক স্তরে শুরু হয়েছে কূটনৈতিক তৎপরতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। গত কয়েক দশকের মধ্যেই প্রথম সরাসরি আলোচনার টেবিলে বসেছে ইসরায়েল ও লেবানন। আজ পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ 1433-কে স্বাগত জানাচ্ছে আপামর বাঙালি। আসছি বিস্তারিত খবরে। বিধানসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে প্রচারাভিযান এখন তুঙ্গে। বিভিন্ন দলের তারকা প্রচারকরা মিটিং, মিছিল, জনসভা ও রোড শোর মাধ্যমে ভোটারদের মন জয়ের সব রকম চেষ্টা চালাচ্ছেন। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল মেরা বুথ সবসে মজবুত কর্মসূচির আওতায় এই দুই রাজ্যের বুথ স্তরের কর্মীদের সঙ্গে নমো অ্যাপের মাধ্যমে কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে হারাতে সব দলীয় কর্মীকে একযোগে কাজ করতে হবে। बीते दिनों मुझे बंगाल के हर हिस्से में जाने का, लोगों से मिलने का अवसर मिला है। जो ऊर्जा, जो उत्साह, जो जोश मैं बीजेपी के प्रति देख रहा हूं, वो अद्भुत है। ये आप बूथ के स्तर के सभी कार्यकर्ताओं की मेहनत का परिणाम है। मेरा बूथ सबसे मजबूत, इस मंत्र के साथ आप टीएमसी की निर्मम सरकार के भय और बीजेपी के भरोसे को बहुत अच्छे से अपने बूथ पर लोगों तक पहुंचा रहे हैं। বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ উত্তরবঙ্গে একাধিক জনসভা করবেন। দলীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর নাগাদ দার্জিলিং শহরের লেবং গ্রাউন্ডে প্রথম জনসভাটি করবেন তিনি। এরপর জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে একটি নির্বাচনী সভায় যোগ দেবেন শ্রী শাহ। বিকেলের দিকে আলিপুরদুয়ারের ফালাকাটা মিল রোড গ্রাউন্ডে আরও একটি সমাবেশে তাঁর যোগ দেবার কথা। পাশাপাশি কোচবিহারের তুফানগঞ্জের কালীবাড়ি আরএমসি গ্রাউন্ডেও একটি জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল পশ্চিম মেদিনীপুরের পিংলায় এক জনসভায় বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। ভোট আপনাদের লিস্টে তুলেই ছাড়বো আজ বা কাল, এটা জেনে রাখুন। আমি যখন কোনো ইস্যু ধরি আমি শেষ পর্যন্ত চেষ্টা করি। ইতিমধ্যেই 32 লক্ষ মানুষের নাম উঠেছে। লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো কথা নেই ইলেকশন কমিশনের রিফর্মসে বা ওদের আদেশে। বিহারের বেলায় নেই, শুধু বাংলার বেলায় লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির মানে বিজেপির মিসক্রিপেন্সি। বিহারে তো লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না। আজ রাজ্যে একাধিক প্রচার কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রীর। উত্তর দিনাজপুরের ইসলামপুরে জনসভার পাশাপাশি শিলিগুড়ি বিধানসভা দলীয় প্রার্থী এবং নাগরাকাটা বিধানসভার প্রার্থীর সমর্থনে পরপর দুটি পদযাত্রায় তিনি অংশ নেবেন। লোকসভার বিরোধী দল নেতা কংগ্রেসের রাহুল গান্ধী গতকাল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে তাঁর প্রথম নির্বাচনী জনসভায় অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস ও বিজেপি দুটি দলই দুর্নীতিগ্রস্ত। एसआईआर हो रहा है, वोट चोरी हो रही है, इसको तृणमूल नहीं रोक सकती है। आप पर जो अत्याचार बीजेपी कर रही है, बंगाल में, देश में वोट काट रही है, हिंसा फैला रही है, तृणमूल इसको नहीं रोक सकती। कांग्रेस पार्टी इसको रोक सकती है। और ये बात बीजेपी जानती है। बीजेपी जानती है कि तृणमूल कांग्रेस उनको नहीं हरा सकती। তামিলনাড়ুতে নির্বাচনী প্রচার এখন তুঙ্গে। গতকাল রাজ্যে বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন দলের সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। তিনি বলেন, তামিলনাড়ুর উন্নতি ও দীর্ঘমেয়াদী বিকাশের জন্য এবার রাজ্যে এনডিএ জোটের ক্ষমতায় আসা অত্যন্ত প্রয়োজন। অন্যদিকে ডিএমকে প্রধান তথা মুখ্যমন্ত্রী এম কে স্টালিন বেলোরে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের কর্ণাটক সফরে যাচ্ছেন। তিনি মান্ডো জেলার শ্রীক্ষেত্র আদি চুনচনগিরিতে শ্রীগুরু ভৈরবেক্ষ মন্দিরের উদ্বোধন ছাড়াও সমাবেশে বক্তব্য রাখবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ থেকে মহারাষ্ট্রে তাঁর দুদিনের সফর শুরু করছেন। সফরের প্রথম দিন অর্থাৎ আজ সকালে তিনি নাগপুর এইমসের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানে মোট 210 জন কৃতী শিক্ষার্থীর হাতে ডিগ্রি ও স্বর্ণপদক তুলে দেওয়া হবে। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, সংসদের বিশেষ অধিবেশনে সরকার যে নারী সংরক্ষণ বিল পেশ করতে চলেছে তা অত্যন্ত ভারসাম্যপূর্ণ। প্রতিটি রাজ্য সহ আঞ্চলিক জাতিগোষ্ঠীর আকাঙ্ক্ষাও এর মাধ্যমে পূরণ করা হবে। There may be some statements for political purpose. They may have made some comments and some differences in opinion, but the primary objective of providing reservations to the women in the Parliament of India
and assemblies of the states, no political party will oppose it. And Honorable Prime Minister has expressed his gratitude to all the political parties for coming together in the national interest. বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সম্রাট চৌধুরী আজ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানটি পাটনার লোকভবনে সকাল 11টায় অনুষ্ঠিত হবে। এর আগে গতকাল তিনি বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। ছত্তিশগড়ের শক্তি জেলার ডাবরা ব্লকের সিংহানতরাই গ্রামে বেদান্ত লিমিটেডের তাপবিদ্যুৎ কেন্দ্রে বয়লারের স্টিম পাইপ ফেটে অন্তত 13 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে বিস্ফোরণের সময় পাইপ থেকে প্রায় 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উত্তপ্ত বাষ্প শ্রমিকদের উপর ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে কয়েকজনের মৃত্যু হয়। এই ঘটনায় আরও অন্তত 21 জন গুরুতর জখম হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা অর্থ সহায়তার ঘোষণা করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাঁই এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা এবং আহতদের জন্য 50,000 টাকা করে আর্থিক সহায়তা দেবার ঘোষণা করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিম এশিয়ার সংঘাত থামাতে আন্তর্জাতিক স্তরে কূটনৈতিক তৎপরতা তুঙ্গে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে আগামী 2 দিনের মধ্যে পাকিস্তানের মাটিতে আমেরিকা ও ইরানের মধ্যে ফের এক দফা আলোচনা শুরু হতে পারে। একটি সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন সমঝোতার পরিবেশ ধীরে ধীরে তৈরি হচ্ছে। আগামী 48 ঘন্টা এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে এক উল্লেখযোগ্য ঘটনা প্রবাহে গত কয়েক দশকের মধ্যেই প্রথম সরাসরি আলোচনায় বসেছে ইসরায়েল ও লেবানন। ওয়াশিংটনে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর আমন্ত্রণে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গতকাল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প টেলিফোন করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী জানান তারা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং হরমুজ প্রণালী দিয়ে সুরক্ষিতভাবে জাহাজ চলাচলের উপর জোর দিয়েছেন। বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার পথে আন্দামান সাগরে একটি ট্রলার ডুবির ঘটনায় অন্তত 250 জন নিখোঁজ। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি নাগরিকরা রয়েছেন। রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। আজ পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ 1433কে স্বাগত জানাতে প্রস্তুত আপামর বাঙালি। পুরনোকে পেছনে ফেলে নতুনকে বরণ করে নেবার পালা। সকাল থেকে দোকানে দোকানে হালখাতার আয়োজন চলেছে। জোর কদমে লক্ষ্মী গণেশের আরাধনার প্রস্তুতিও চলছে। দশকর্মায় মিষ্টি ফুলের দোকানগুলিতে ভিড় জমিয়েছেন মানুষ। পয়লা বৈশাখের প্রাক্কালে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল RN রবি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাংলা নববর্ষের সূচনা উপলক্ষে আজকের প্রসঙ্গের এবারের বিষয় ইতিবৃত্তে বাংলা নববর্ষ। প্রাবন্ধিক ও ইতিহাসের গবেষক পল্লব মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। IPL-এ আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং লখনৌ সুপার জায়ান্টস। বেঙ্গালুরুতে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। গতরাতে চেন্নাইয়ের MA চিদম্বরম স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের কাছে 32 রানে পরাজিত হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিধানসভা নির্বাচন উপলক্ষে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে প্রচারাভিযান তুঙ্গে। সম্রাট চৌধুরী আজ বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। আজ পয়লা বৈশাখ। খবর এখনকার মতো শেষ হলো।